উত্তরবঙ্গের খবরে নজর রাখতে হবে, তার কারণ সিকিম বাংলা লাইফ লাইন, সেই লাইফ লাইনে ধস এবং সেই লাইফ লাইন দিয়ে খুব আস্তে গাড়ি চলছে, ভারী যানবাহন চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় সড়কে তিস্তা ফুঁসছে, উপরে উত্তর সিকিমের অবস্থা অত্যন্ত খারাপ এবং সেখান থেকে জল নামছে নিচের দিকে। তিস্তা ব্যারাজ সংলগ্ন এলাকায় কী অবস্থা সেখানকার জানবো। পার্থপ্রতিম প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, যদি পর্যটকরা কেউ সিকিমে যেতে চান তো রাস্তার কি অবস্থা, দার্জিলিং যেতে গেলে কিভাবে যেতে হবে, আর তিস্তা ব্যারাজ সংলগ্ন এলাকা সেই অবস্থা, সেই রাস্তার কি অবস্থা? কথাটা তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু যতটা সম্ভব যাতে পর্যটকরা সিকিমের দিকে না যায় এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে সিকিম প্রশাসন। কারণ আমরা তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু ১৫০০-এরও বেশি পর্যটক আটকে রয়েছে নর্থ সিকিমে। যারা লাচুং, লাচেন, ইয়ুংথংয়ে বেড়াতে গিয়েছিলেন তারা কিন্তু আটকে রয়েছেন। যদিও তাদের জিরো পয়েন্ট, লাচেং থেকে কিছুটা নিচে জিরো পয়েন্ট টুং বলে একটা বর্ডার রয়েছে, সেখানে তাদেরকে নামিয়ে আনা হয়েছে প্রায় ১০০০ পর্যটককে, এবং সেখানে আপাতত তাদেরকে রাখা হয়েছে। কিন্তু কীভাবে কী উপায় সেই জিরো পয়েন্ট থেকে গ্যাংটকে নামিয়ে আনা হবে সেই সব আটকে থাকা পর্যটকদের, তা নিয়ে কিন্তু এখনও কোনো রকম চকআউট করতে পারেনি সিকিম প্রশাসন। কেননা নর্থ সিকিমের সঙ্গে সিকিমের অন্য অংশে কার্যত কাট অফ হয়ে রয়েছে, এবং যদি বৃষ্টি ধরে, যদি আকাশ পরিষ্কার হয়, তাহলে কিন্তু একমাত্র হেলিকপ্টারে নামিয়ে আনা যেতে পারে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে বিকল্প কোনো পথ নেই পর্যটকদের নামিয়ে আনার ক্ষেত্রে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকরা ভাবছিলেন যে ইস্ট সিকিম, নর্থ সিকিমে তো একেবারেই যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ গোটা সিকিমের সঙ্গে নর্থ সিকিম একেবারে কাট আপ রয়েছে। ইস্ট সিকিম বা এমনকি সাউথ সিকিমও যেতে হবে না, সাউথ সিকিমও কার্যত কাট আপ হয়ে গেছে, কারণ গতকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে এই সাউথ সিকিমেও। স্বাভাবিকভাবে পড়ে রইল ইস্ট সিকিম, কিন্তু সেখানেও কিন্তু যাওয়ার ক্ষেত্রে রয়েছে বিপদ। কেননা ১০ নম্বর জাতীয় সড়ক পারাপার হয়ে তাদের যেতে হবে, নয়তো ঘুরপথে যেতে হবে। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামার সম্ভাবনা রয়েছে। গতকাল যেটা আমরা দেখেছিলাম যে মল্লির কাছে ১০ নম্বর জাতীয় সড়কের একটা অংশ তিস্তা গর্ভে চলে গেছে, তাই আজ গতকাল থেকে কিন্তু ভারী যানবাহন, বাস, এমনকি সরকারি বেসরকারি বাস চলাচল। গত বছর ২০২৩-এ এই জায়গায় তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একেবারেই তাই। গত বছরে কিন্তু এই যে মেল্লির কথা বলছিলাম আমি, সেই মেল্লির একদম জাতীয় সড়ক কিন্তু পুরোটাই ধসে চলে গেছিলো তিস্তা গর্ভে। এবার সবে মাত্র বৃষ্টি শুরু হলো, তাতেই কিন্তু যে জাতীয় সড়ক তার একটা বড় অংশ কিন্তু তিস্তা গর্ভে চলে গেছে, যে ছবি আমরা গতকাল থেকে দেখিয়ে আসছি। এবং স্বাভাবিকভাবে ঝুঁকি নিতে নারাজ গাড়ি চালকরা, তাই অনেকটা ঘুর পথে, অর্থাৎ যারা গ্যাংটকে গিয়েছিলেন তারা গ্যাংটক থেকে রংপুর হয়ে কালিম্পংয়ের রাস্তা ঘুরপথে মাংসাং হয়ে লাভার রুট ধরে তারা নামছে, সেবক হয়ে গরুপাতান সেবক হয়ে নামছে শিলিগুড়িতে। অনেকটা ঘুরপথ, অনেকটা সময় সাপেক্ষ। স্বাভাবিকভাবেই যে সমস্ত পর্যটক গ্যাংটক আছেন তারা হয়তো নেমে আসতে পারছেন, কিন্তু যারা নর্থ সিকিমে বেড়াতে গিয়েছিলেন তাদের কিন্তু নামার বিকল্প পথ এই মুহূর্তে খোলা নেই, এমনটাই কিন্তু সিকিম প্রশাসন জানাচ্ছে। যদি আবহাওয়া পরিষ্কার হয়, যদি কেউ দার্জিলিং এর দিকে যেতে চান তাহলে রাস্তা কিন্তু বন্ধ রয়েছে। দার্জিলিংয়ে যেতে হলে এনজিপি বা বাগডোরা এয়ারপোর্ট বা শিলিগুড়ি জংশন থেকে যারা দার্জিলিং যাবে তারা অনায়াসে যেতে পারে। কারণ গতকাল রাতে সামান্য বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে, সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি হলো, কিন্তু রাস্তায় কোনো রকম কিন্তু ধস নেই, অর্থাৎ পুরো ক্লিয়ার রাস্তা হয়েছে। NH-55 কিংবা যে বিকল্প রোডগুলো রয়েছে, পাঙ্কাবাড়ি রোড বা রোহিণী রোড দিয়ে যেসব কার্শিয়াং ছুঁয়ে যেটা দার্জিলিং পৌঁছে, সেই রাস্তা এখনও পর্যন্ত পরিষ্কার রয়েছে, সেখানে কোনো রকম। কিন্তু যারা কালিম্পং বেড়াতে গিয়েছিলেন, যারা সিকিমে বেড়াতে গিয়েছিলেন, ব্যাক করার পথে তারা দার্জিলিং হয়ে নামবেন প্ল্যান করেছিলেন মিরিক হয়ে শিলিগুড়ি, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে। কেননা অর্থাৎ যারা সিকিমে আটকে পড়েছেন তাদের ফিরতে যথেষ্ট বেগ পেতে হবে। বিশেষত যারা উত্তর সিকিমে রয়েছেন তারা তো একরকম প্রায় বিচ্ছিন্নই হয়ে রয়েছেন। প্রায় ১০০০ পর্যটক সেখানে রয়েছেন বলে সিকিম প্রশাসন জানাচ্ছেন। এবার যেহেতু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, জল নামছে নিচের দিকে, জল ঢাকা ফুসছে, রীতিমতো পুষছে জল ঢাকা। শান্তনু আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, জল ঢাকার কি অবস্থা এবং আশপাশ থেকে যারা আশেপাশে একদম ধারের দিকে যারা থাকে তাদেরকে ইভাকুয়েট করানো বা তাদেরকে সরানোর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, সকালেই কিন্তু জলঢাকা নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে কিন্তু জলঢাকা নদীতে সতর্কতা জারি করা হয়েছে। নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত দুই এলাকাতেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, এবং নদীর আশপাশের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে নিরাপদ আশ্রয়ে তারা যাতে এসে দিন যাপন করেন, এবং তার জন্য প্রশাসনিকভাবে সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিস্তা নদীর সকালের দিকে জলস্তর কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কিছুটা জলস্তর বাড়ছে।
কারণ 1800 কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তা ব্যারেজ থেকে, তাতেই কিন্তু তিস্তা নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। তিস্তা নদীতে দেখা যায় এই সময় অনেকেই মাছ ধরতে নামেন, কাঠ ধরতে নামেন, সেই সব মানুষরা যাতে বিপদের মুখে না পড়েন তার জন্য তিস্তা সেতু সংলগ্ন এলাকায় কিন্তু পুলিশের নজরদারি বসানো হয়েছে। কেউ যাতে নদীতে না নামে তার জন্য প্রচার করা হচ্ছে, মানুষজনকে সতর্ক করা হচ্ছে। এবং আমরা গতকালকে থেকে দেখেছিলাম যে প্রশাসনের বিভিন্ন ভিডিওরা বিভিন্ন নদীর পারে, বিশেষ করে ক্রান্তি, জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, রাজগঞ্জ এলাকার যে সকল অঞ্চলগুলো তিস্তা নদী প্রবাহিত হয়েছে সেখানকার ভিডিও এবং প্রশাসনের আধিকারিকরা সেই এলাকার মানুষজনকে সতর্ক করেছেন। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে চ্যাংবালি এলাকা থেকে, নাথুয়ারচর এলাকা থেকে কিন্তু মানুষজনকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। এবং তিস্তা নদীর পরিস্থিতির উপর প্রশাসন কন্ট্রোল রুম খুলে কিন্তু নজরদারি চালাচ্ছে এবং সব দিক থেকে প্রশাসন সতর্কতা হিসাবে রেখেছে। এবং সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে তিস্তা নদীর গভীরতা কমে যাওয়া এবং গত তিস্তা নদীর যে অক্টোবর মাসে যে বিপর্যয় হয়েছিল তার ফলে নদীর বিভিন্ন জায়গায় রিভার বেড উঁচু হয়ে যাওয়ার ফলে কিন্তু 4টি এলাকাকে সেচ দপ্তর চিহ্নিত করেছে, যেরকম চ্যাংবালি রয়েছে, মিলনপল্লী রয়েছে, লালটং। প্রশাসন নজরে রাখছে যাতে কোনো বিপদ না আসে। তবে জলস্তর বাড়ছে, এর থেকে বড় বিপদ, এর থেকে বড় টেনশনের জায়গা আর কি থাকতে পারে। ব্যারাজ থেকেও জল ছাড়া হচ্ছে, প্রশাসনের নজরদারি রয়েছে। ধন্যবাদ। তো অত্যাধিক পরিমাণে জল বেড়েছে, অনেক কাঠপাট যেগুলো আছে শুকনো কাঠপাট চলে আসছে। বাচ্চা কাচ্চা কী করছে, ওগুলোতে দড়ি ফিট করে নিচে নামছে, নেমে ওগুলো ধরার চেষ্টা করছে। এখন বর্তমানে আমি জিজ্ঞাসা করলাম যারা জল ডিপার্টমেন্টে আছে, তারা বললো একটু বাড়ছে। এদিকে নাগরাকাটার ছবি যদি আপনাদের দেখাই, দেখবেন মনমোহন ধুরার জল একেবারে ব্রিজের উপর দিয়ে বইছে, রাস্তার উপর দিয়ে পুরোটাই ডুবে যেতে পারে এরকম একটা পরিস্থিতি। জল আরো বাড়লে কি হবে? আমার সঙ্গে রয়েছে রকি প্রতিনিধি সরাসরি। রকি, কি অবস্থা এখন? কিন্তু ডুয়ার্সের আকাশে কালো মেঘ এবং দফায় দফায় কিন্তু বৃষ্টি হচ্ছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছিল ডুয়ার্সের প্রত্যেকটি নদী। নাগরাটা ব্লকের মনমনধুরা সেখানেও দেখা গিয়েছিল যে ব্রিজের উপর দিয়ে জল বইছে। রাতের বেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমায়, কিন্তু জলের স্তর কিছুটা কমেছে। যদিও গত বর্ষায় কিন্তু সেই ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার কিন্তু সেই রাস্তা ক্ষতিগ্রস্ত হলো। তার পাশে যে আইসিডিএস সেন্টার এবং শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সময়ের অপেক্ষা শুধুমাত্র সেই শিশু শিক্ষা কেন্দ্র নদীর মধ্যে বিলীন হয়ে যাওয়ার। আর সমস্যায় পড়েছে এলাকার মানুষ, কারণ রাস্তা ভেঙে যাওয়ার ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ ব্যক্তিদেরকে তাদেরকে কিন্তু নিয়ে যেতে হচ্ছে খুব কষ্টের সহকারে। এলাকার মানুষ দাবি করেছে যে সেখানকার যে এলাকার প্রশাসন রয়েছে কেউ এখন পর্যন্ত সেখানে পরিদর্শন করতে আসেনি, যার ফলে সমস্যা করেছে সেই গ্রামের বাসিন্দারা। আকাশে কালো মেঘ এবং ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি বাড়লেই সেই সুখানি বস্তি এলাকায় কিন্তু জল বাড়বে এবং দুর্ভোগ বাড়বে সেই এলাকার মানুষ, এমনটাই কিন্তু দাবি করেছে এলাকার মানুষ। ধন্যবাদ। बहुत क्षति हुआ है, ब्रिज का लेके क्षति हुआ है, रास्ता का लेके क्षति हुआ है, लेकिन अभी तक ना प्रशासन आया है ना पुलिस आया, कोई भी चीज ना वीडियो आया है। नदी से सब खत्म हो गया, नदी से रास्ता सब बर्बाद हो गया। आने जाने की दिकदारी होता है, पुल बन जाने से अच्छा होता है, बनाना बहुत जरूरी है। ওই যে দেখুন ভাঙা পড়ে আছে, সব তো বৃষ্টির জলে নিয়ে গেছে, কোথায় ঢুকবো? কিছু নাই। কালভারটা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? জলের জন্য, বৃষ্টির জল, ওই যে নদী ভরে যায়, জল কমায় তখন পার হয়ে যায়। জল বেশি থাকলে ওরা পার হতে পারে না। এই দিকটার বাচ্চারা এই দিকে থাকে, ওই দিকটার ওই দিকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে, স্বাভাবিকভাবে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যেমন নকশালবাড়ির ছবি যদি আপনাদের দেখাই আমরা, সেখানে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, সেই ছবি দেখাবো কেমন অবস্থা। সেখানে প্রায় 25টি পরিবার জলমগ্ন হয়ে রয়েছেন, কিভাবে রয়েছেন তারা দেখাবো।